নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজব গল্প ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চলে এসেছে একটা নতুন ভয়ের গল্প নিয়ে। আজকের গল্প রঘু ডাকাত। রঘু ডাকাতের নামে লোক এক সময় ভয়ে ভয়ে দিন কাটাতো। রঘু ডাকাতের কোথায় বাড়ি ছিল কেউ ঠিক করে বলতে পারত না। কেউ বলতো নদিয়া জেলায়, কেউ বলতো হুগলি, কেউ আবার চন্দননগর বলতো। সে কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকতো না বলে নানা জায়গায় তার বাড়ি নির্দেশ করত সবাই। রঘুর এভাবে থাকার প্রধান কারণ হচ্ছে ধরা পড়ার ভয়। কে জানে কোনো একটা সুযোগ পেলে পুলিশ এসে না তাকে ধরে ফেলে। এই জন্য সে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বেড়াতো। তার পেছনে সর্বদা গোয়েন্দা ও পুলিশ লেগেই আছে। গভর্নমেন্ট সে সময় রঘু ডাকাতকে ধরবার জন্য অনেকগুলো টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। তখন সরকার ডাকাতদের দমন করার জন্য একটা দপ্তরও খুলেছিলেন। বাংলার সর্বত্র, কি জলপথে কি স্থলপথে, সর্বত্র ছিল ডাকাতের অসাধারণ প্রভাব। হুগলি, বর্ধমান, নদিয়া, বারাসাত, 24 পরগনা, হাওড়া, চন্দননগর, কলকাতা সর্বত্রই ডাকাতির জন্য কি ধনী কি মধ্যবিত্ত কি দরিদ্র কেউই শান্তিতে বাস করতে পারত না। রঘু ডাকাতের নামে নানা রকম গুজব প্রচলিত আছে। সেও তার দলের লোকেরা রাত্রিবেলায় প্রায় 20-25 মাইল দূরে ডাকাতি করার পরও আবার ফিরে যেত নির্বিঘ্নে। সেকালে নদিয়া, হুগলি, কলকাতা ও 24 পরগনা অনেক স্থানই ছিল বনে জঙ্গলে ভরা। রঘু ডাকাত একজন বিখ্যাত লাঠিয়াল দস্যু ছিলেন। তার হাতে সর্বদা একটা দীর্ঘ লাঠি থাকত। তার দলের ডাকাতেরা লাঠি, তরোয়াল, ঢাল, বল্লম ও সরকি নিয়ে ডাকাতি করতে দক্ষ ছিল। শিকারী নামে একদল লোক রঘু ডাকাতের দলে ছিল। কৃষ্ণনগরের একজন রাজা লগ্ন হইতে শিকারীর এখানে আনেন। তখন থেকে কৃষ্ণনগরে বসবাস। তখন কৃষ্ণনগরের চারিদিকে ছিল গভীর বন জঙ্গল। সেই বন জঙ্গলে নানা রকম হিংস্র জন্তু বাস করত। রাজা প্রথমে তাদের ওই জীবজন্তুকে শিকার করার জন্য এখানে বসতি দিয়েছিলেন। সেই তখন থেকে কৃষ্ণনগরে এরাই বাস করত। তাদের জীবিকা নির্বাহের উপায় ছিল পশু শিকার ও ডাকাতি। শিকারীদের বংশবৃদ্ধি প্রায় অনেকখানি বেড়ে গিয়েছিল। ডাকাতি দলের সকলেই কালীর উপাসক। কি হিন্দু কি মুসলিম, সকলেই কালী মায়ের পূজা করে তবেই তারা ডাকাতি করতে পারত। এইসব ডাকাতকে ধরা সহজ ছিল না। এদিকে পুলিশ তাড়া করলে তারা চন্দননগর পালিয়ে আসত। ফরাসি অধিকৃত চন্দননগরে গিয়ে তারা আত্মরক্ষা করত। রঘু ডাকাতের উপদ্রব বিশেষ করে নৈহাটি থানা ও বারাসাতের কদমগাছি থানা এবং হুগলি 24 পরগনা পর্যন্ত ব্যাপ্তি ছিল। সেই সময় নৈহাটি থানার দুর্গাচরণ চক্রবর্তী এবং কদমগাছি থানায় শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে দুজন নাম করা দারোগা ছিলেন। তাদের উপর কর্তৃপক্ষের আদেশ ছিল যেমন করে হোক রঘু ডাকাতকে ধরতে হবে। রঘু ডাকাত সম্বন্ধে নানা রকম গল্প আছে। তাদের মধ্যে একটা ছোট্ট গল্প তোমাদের শোনাচ্ছি। চূর্ণী নদীর তীরে একটা ছোট্ট গ্রাম। সেখানকার একজন দরিদ্র ব্রাহ্মণের কন্যার বিবাহ আজ। বিয়ে বাড়িতে লোকজন হৈ হৈ করছে। বড় বরযাত্রী দলে সে নদীর ঘাটে নৌকা বেঁধেছে। সন্ধ্যা হয়ে গেল, লগ্ন সমাগত। কিন্তু বরকর্তা বলছে আগে 15 টাকা না দিলে সে কখনোই বিয়ে করতে আসবে না।
সেকালে কলিন ব্রাহ্মণদের কৌলিন্য মর্যাদা না পেলে বর বিবাহ করত না। কলিনের ছেলের মেয়ের অভাব কি? এক লগ্নে 10টা বিয়ে করতে আসতে পারে। কাজেই বরকর্তা নির্বিকার। বিয়ে বাড়ির আলো কেমন যেন নিমেষে মলিন হয়ে গেল। কন্যাদায়গ্রস্ত পিতা তখন কাঁদছে। একসময় একটা দীর্ঘ ব্যক্তি, তার হাতে একটা লম্বা লাঠি, চণ্ডী মণ্ডপের ভেতরে বসে ব্রাহ্মণকে কাঁদতে দেখে বললেন, পেন্নাময় ঠাকুর, কাঁদছো কেন? ঠাকুর বললেন, কে তুমি? কে তুমি? আমি যে হই না কেন, বল না ঠাকুর, এত কাঁদছিস কেন? এই কথা বলে লোকটা অট্ট হাসি হাসল। ব্রাহ্মণ তাকে সবিস্তারে কথাটা বললেন এবং জানালেন, বড় বরযাত্রী চুন্নির ঘাটে এসে নৌকা বেঁধেছে, টাকা না পেলে বিয়ে করতে আসবে না। কি হবে বলো? তাই বাড়ি শুদ্ধ সকলের কান্নাকাটি শুনতে পাচ্ছ। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো বলো? এই কথা ঠাকুর, চুপ কর। মা ঠাকুরনদের চুপ করতে বল, আর বিয়ের আয়োজন কর। বরযাত্রীদের আর কনে যাত্রীদের খাবার ব্যবস্থা কর। কত টাকা দিতে হবে রে? ব্রাহ্মণ বললেন, ওই 500 টাকা। বেশ, আর কান্নাকাটি করার দরকার নেই। আমি বড় বরযাত্রীদের নিয়ে আসছি, টাকার জন্য ভেবো না, এসব হয়ে যাবে। ব্রাহ্মণ আশ্বস্ত হলেন। চূর্ণী নদীর পাড়ে কতগুলো নৌকা বড় বরযাত্রী দল সহ জটলা পাকাচ্ছিল। এত বড় অপমান তারা কখনোই সইবে না। বরকর্তা বলেই বসলেন, এই চলো তো সবাই, বিয়ের কোনো দরকার নেই। অনেকে তার কথায় সঙ্গে সঙ্গে সাই দিয়েছিলেন এবং অন্যান্য জায়গায় মেয়েদের সাথেও কথা হয়েছিল। সেখানে মেয়ের বাবা বেশি পণ দেবে বলেছিল। এমন সময় সে নিবিড় বন জঙ্গল পূর্ণ পথে দেখা গেল কতকগুলো মশালের আলো এবং শোনা গেল লোকজনের হট্টগোল। বড়কর্তা প্রৌঢ় ব্রাহ্মণ নৌকায় বাইরে পাটাতনের উপর বসে কিছু আলোচনা করছিলেন। এমন সময় হইচই করতে করতে বন জঙ্গল থেকে কতগুলো লোক নৌকায় এসে দাঁড়ালো এবং সে দলের একজন দীর্ঘকায়ী ব্যক্তি বলল, এই যে ঠাকুর মশাই, তুমি যেই হও না কেন, তোমার বড় বরযাত্রীদের নিয়ে এক্ষুনি চলো, ওদিকে বিয়ের সব আয়োজন হয়েছে। কে একজন কর্কশ্বরে বলল, কে তুমি হুকুম করতে এসছো? সে কথা পরে হবে, ভালোই ভালো চলো, বিয়ের সময় সব টাকা করি বুঝে নিও। না 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 না, এইখানেই দিতে হবে। বরকর্তা বললেন, দেখো ঠাকুর, সাবধান, যদি ভালোই ভালোই না চলো তো নৌকা শুধু বাড়ি তুলব। কি এত বড় অস্পর্ধা? কে তুমি? আমি আমি রঘু ডাকাত। নৌকায় সকলে ভয়ে বিস্ময়ে চিৎকার করে উঠল। কেউ আর কিছু না বলে কন্যার পিতার বাড়িতে ছুটল। মনে মনে ভাবলেন, সর্বনাশ, রঘু ডাকাত।
রঘু কন্যাকর্তাকে গোপনে ডেকে বরপণের সব কটা টাকা দিয়ে বলল, আমি এখানেই আছি, তোর ভয় নেই, সকলকে খাইয়ে বিয়ের ব্যবস্থা কর। ব্রাহ্মণ আনন্দে কেঁদে ফেললেন, বললেন, হে কে তুমি, আমার তো ভালো কাজ করে দিলে বন্ধু। চুপ কর ঠাকুর, আমি রঘু ডাকাত। ব্রাহ্মণ বললেন, কে? রঘু? তুমি আমার মেয়ের বিয়ে দিয়েছ? মা কালী তোমায় দীর্ঘজীবী করুক। তুমি আমার চুপ। ঠাকুর আর কোনো কিছু বলতে পারলেন না। নির্বিঘ্নে বিবাহ হয়ে গেল। বরযাত্রীরা কন্যাপক্ষের আদর আপ্যায়নে তৃপ্তি লাভ করে তারা নিজের দেশে চলে গেল। রঘু ছিল এমনই মহত্ত্ব।